তাহলে তোমরা কেমন আছো? আগের দিনে ক্লাসটা আশা করি করেছো সবাই। আজকে আমরা পরমাণু যে গঠন আছে তার পার্ট 2টা নিয়ে আলোচনা করব। পার্ট 2তে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা নবম শ্রেণী পড়াচ্ছি হলো পরমাণুর গঠন পার্ট 2। আগের দিন যেগুলো আছে সেগুলো আগে একবার বলে নিই। আগের দিন কি কি ছিল? রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা মেন জিনিস ছিল সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। তাছাড়া ছিল হলো পাম্প লোডিং মডেল এবং ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, তাই তো? এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এগুলো ছিল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো, আমি আগে থেকে নোট ডাউন করেছি যে নিউক্লিয়াস, বোর্ডের তত্ত্ব অনুযায়ী নিউক্লিয়াস কেমন হবে, নিউক্লিয়ন কি আছে, পরমাণু ভর, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন, কোয়ান্টাম কক্ষ, কক্ষপথ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ভর ত্রুটি এবং নিউক্লিয় বল। এই যে 13টা পয়েন্ট আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে। তো ফার্স্ট হলো 1 নম্বর যেটা আছে নিউক্লিয়াস। বোরের তত্ত্ব অনুযায়ী নিউক্লিয়াসটা কেমন হবে, বোর রাদারফোর্ডের, যেটাকে পরমাণু মডেল বলি। তো বোর যেটা বলছিল যে পরমাণুটা একটা মস্ত বড় যদি একটা হয়, তো নিউক্লিয়াস যেটা আছে সেটা কিন্তু একদম মাঝখানটায় একদম খুব ছোট জায়গা নিয়ে থাকবে। পরমাণুর খুব ছোট অংশ নিয়ে থাকে হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি, মানে এটার ঘনত্ব হলো সবচেয়ে বেশি। খুব বেশি এবং খুব কম জায়গা নিয়ে থাকে, তাই তো? ঘনত্ব খুব বেশি এবং খুব কম জায়গা নিয়ে থাকে। এটা হলো ফার্স্ট যেটা বলছিল বোর, তাই তো? এবং বোর বলার আগে এটা রাদারফোর্ডও পরীক্ষা করে বলেছিল যে পরমাণু প্রায় বেশিরভাগ স্থানই ফাঁকা। তো সেখান থেকেই এর জন্য বোর রাদারফোর্ডের পরমাণু মডেল হয়েছে। তারপরে আমরা যদি দেখি পরমাণুর মধ্যে 3টে জিনিস থাকে। একটা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে ইলেকট্রন, হয় হলো ঋণাত্মক, প্রোটন ধনাত্মক, এবং তারপরে থাকে হলো নিউট্রন। নিউট্রন থাকে কি নিস্তড়িত। নিউট্রন থাকে কি নিস্তড়িত। তাহলে পরমাণুর মধ্যে 3টা কণা থাকে, একটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই তো? এটা আমরা ফার্স্টেই পড়েছি। তারপরে যেটা আমরা আলোচনা করব পরমাণুর ভর। পরমাণুর ভর কি? পরমাণুর প্রোটন যোগ নিউট্রন, মানে প্রোটন ও নিউট্রনের মোট ভরকে পরমাণুর ভর ধরা হয়। তারপর কি বলছে? পারমাণবিক সংখ্যা। মৌলের যে প্রোটন সংখ্যা আছে তাকে বলা হয় মৌলের পারমাণবিক সংখ্যা। তারপর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। এবং ইলেকট্রন, কি থাকে? পরমাণুর বাইরে থাকে, কেন্দ্রের বাইরে থাকে। তো আমরা যদি এটাকে একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাই, যে কোন একটা পরমাণু যদি থাকে, এ যদি কোনো একটা পরমাণু হয়, তো এখানে নিচে থাকবে হলো পারমাণবিক সংখ্যা, উপরে থাকবে হলো ভর সংখ্যা। এখানে দেখো এবার ভর সংখ্যা কি? ভর সংখ্যা সমান সমান
প্রোটন যোগ নিউট্রন, মোট প্রোটন নিউট্রন সংখ্যা কি ভর সংখ্যা বলা হয়। আবার পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা ছাড়া আর কি কি বলা যায়? পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব বলা যায়, এটা সেম। তাছাড়া আরেকটা জিনিস আছে যে একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকবে তার বাইরে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে, অর্থাৎ এখানে যে পারমাণবিক সংখ্যা আছে সেটাকে আমরা ইলেকট্রন লিখতে পারবো, মানে এটাকে আমরা লিখতে পারবো ইলেকট্রন সংখ্যা। এটা কি ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ যদি এ মৌলটার ভর সংখ্যা এখানে যদি 12 হয় আর এখানে যদি পারমাণবিক সংখ্যা যদি 6 হয়, তাহলে আমরা কি লিখব? ভর সংখ্যা সমান সমান কত লিখব? 12। এখানে পারমাণবিক সংখ্যা সমান সমান কত লিখব? 6, এবং পারমাণবিক গুরুত্ব লিখব 6, আর ইলেকট্রন সংখ্যা লিখব কত? 6। বুঝা গেল? এমন ধরনের একটু অল্প ধরনের একটা কোশ্চেন দিই আমি। যদি x দেই, x এ দেওয়া আছে 4, এখানে আছে হলো 9, তাহলে ওর প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা, পারমাণবিক গুরুত্ব সবগুলো নির্ণয় করো। এর সঙ্গে কি করব? নিউট্রন বের করব। এর সঙ্গে নিউট্রন সংখ্যাটা বের করব একটা এক্সট্রা। তো ফার্স্ট আমরা কি করব? ভর সংখ্যা মানে এখানে কত হবে? 9। তারপর কি আছে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি হবে? 4। পারমাণবিক গুরুত্ব কত হবে? 4। ইলেকট্রন সংখ্যা কত হবে? 4। এবার নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা মানে কি? ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন আর নিউট্রন। তার মানে নিউট্রন সংখ্যা কি হবে? ভর সংখ্যা যোগ বিয়োগ প্রোটন সংখ্যা। ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা কত আছে? 9 বিয়োগ প্রোটন সংখ্যা কত আছে? 4। তাহলে নিউট্রন সংখ্যা কত হচ্ছে? 5। ব্যাস, আমাদের হয়ে গেল প্রবলেম সলভ। তো এমন ভাবে করতে হবে। তাহলে আমাদের হলো ভর সংখ্যা এবং ইলেকট্রন পর্যন্ত হলো। এখন যদি আমরা দেখি যে ইলেকট্রনগুলি কি করে থাকে। যদি একটা পরমাণু হয়, কি আছে? প্রোটন আছে, 6টা প্রোটন আছে, এখানে 6টা নিউট্রন আছে। তাহলে বাইরে যদি ইলেকট্রনগুলো থাকে সেগুলি বিভিন্ন কক্ষপথে, বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে, তাই তো? ওটা 6টা, এখানে 2টা আর এখানে 4। প্রত্যেকের আধান মাইনাস হবে, তাই তো? এভাবে থাকবে। এরপরে হলো কোয়ান্টাম কক্ষ। কোয়ান্টাম কক্ষটা কি জিনিস? ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঘুরছে, নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরছে। এই কক্ষপথগুলো কি বলা হয়? কোয়ান্টাম কক্ষ। মানে তারা শুধুমাত্র এই অনুমোদনযোগ্য কক্ষপথগুলোতে ঘুরবে, তারা যত্রতত্র ঘুরতে পারবে না। কক্ষপথগুলোকে কি বলা হয়? কোয়ান্টাম কক্ষ। এবার কোয়ান্টাম কক্ষর পরে যেটাতে আসবো সেটা হলো কক্ষপথ। কক্ষপথগুলি কি কি? একটা যদি পরমাণু থাকে তাহলে তার বিভিন্ন কক্ষপথ আছে, কে, এল, এম, এন, ও, পি। কক্ষপথ, কক্ষপথ কি কি থাকে? কে, এল, এম, এন, ও, পি, কিউ, এমন ধরনের কক্ষপথ থাকে। তো ফার্স্টটাকে বলা হয় হলো কে, তারপরটাকে বলা হয় এল, তারপর যদি কক্ষপথ থাকে
সেটাকে বলা হবে KLM, তারপর যদি থাকে সেটাকে বলা হবে N, এমন করে থাকবে। এগুলো কি বলা হয়, একটা কক্ষপথ নাম দেওয়া হয়েছে KLMNOPQ। তো এখন কে জায়গায় 1, এল জায়গায় 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, এগুলো কি N সমান সমান N ইকুয়াল টু এটা। তো এখন একটা কথা হলো যে প্রত্যেকটা কক্ষপথে কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে সেটা আমাদেরকে জানতে হবে, বা আমরা আগে থেকে বলতে পারবো যে কি কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে, এল কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারবে, এম কক্ষে কটা, এন কক্ষে কটা। সেটাকে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো 2n স্কয়ার। এটাই সেই ফর্মুলা, যে ফর্মুলার সাহায্যে আমরা জানতে পারবো যে কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে, মানে কে কক্ষে কটা ইলেকট্রন থাকবে, এল কক্ষে কটা থাকবে, এন কক্ষে, এম কক্ষে কটা থাকবে, এন কক্ষে কটা থাকবে। আমরা এই 2n স্কয়ার দিয়ে করতে পারবো। এখানে যদি আমরা 2n স্কয়ারে বসাই, 2 তো আছে, ইনটু n মানে কত আছে 1, তাহলে 1 স্কয়ার মানে 1 ইকুয়াল টু 2টা, কে কক্ষে 2টা, তাহলে এল কক্ষে কটা আছে 2 ইনটু 2 স্কয়ার মানে কত হচ্ছে 4, 4 দুগুণ 8টা, তারপর যদি এখানে দেখি 9 দুগুণ 18টা, তারপর যদি দেখি 16 দুগুণ 32টা, তারপর যদি দেখি 25 দুগুণ 50টা, তারপর যদি দেখি 6 দুগুণ 36 দুগুণ 72টা, 49 দুগুণ 98টা। তার মানে কে কক্ষে 2টা থাকতে পারে, এল কক্ষে 8টা থাকতে পারে, এম কক্ষে 18টা থাকতে পারে, এন কক্ষে 32টা, ও কক্ষে 50টা। তো এমন করে ইলেকট্রনগুলো থাকবে। তো এই জায়গাটা যদি বুঝতে না পারো আমি এখানটা দেখিয়ে দিই। মনে করো সাপোজ আমি এল করলাম, তো এম করলাম, এম এ কত আছে 3, তাহলে আমি এখানে কি বসাবো 2, এখানে 3 বসাবো, এর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 9 ইকুয়াল টু 18। তার মানে আমাদের এম কক্ষে থাকতে পারবে 18টি ইলেকট্রন। এমনভাবে আমরা করতে পারবো 2n স্কয়ার ফর্মুলা দিয়ে। তো এইবার আমরা যদি দেখি একটা পরমাণু নিলাম, জাস্ট একটা মৌল নিলাম, যে মৌলটা x থাকলো, তো এখানে আছে হলো 17, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি এটাই লাগবে, এখানে আছে হলো 35। তো এটা যদি ইলেকট্রন বিন্যাস করতে বলে তাহলে আমরা কেমন করে করব, তাহলে ফার্স্ট কে কক্ষে কটা থাকবে 17 ইলেকট্রন বিন্যাস করলে 17 সমান সমান 2, ফার্স্ট কক্ষে 2টা, তারপরে কক্ষে কটা থাকে 8টা, কত হলো 10, 10টা হলো। আর কটা বাকি আছে 7টা, কিন্তু তারপরে কক্ষে আমার কটা জায়গা আছে 18টা জায়গা আছে। তার মানে 18টার মধ্যে কয়টা থাকবে শুধুমাত্র 7টা। মনে করো এখানে আমি একটা উদাহরণ দিয়ে বসাই, তোমাদের ফার্স্ট ব্রেঞ্চ আছে, সেকেন্ড ব্রেঞ্চ আছে, থার্ড ব্রেঞ্চ আছে। তো তোমাদের ফার্স্ট বেঞ্চে জায়গা আছে কত, দুজনই বসতে পারে ফার্স্ট বেঞ্চে। সেকেন্ড বেঞ্চে কতজন বসতে পারে 8 জন। থার্ড বেঞ্চে কতজন বসতে পারে 18 জন। ফোর্থ বেঞ্চে কতজন বসতে পারে 32 জন। এখন যেখানে শেষ হবে সেখানটা থেমে যেতে হবে। তাহলে ফার্স্ট বেঞ্চে 17 জনের মধ্যে ফার্স্ট বেঞ্চে কতজন বসলো 2 জন, সেকেন্ড বেঞ্চে কতজন বসলো 8 জন, তাহলে মোট কত হলো 10 জন। তারপরে 17 জনের মধ্যে মোট কতজন বাকি আছে, 17 থেকে 10 গেলে 7 বাকি, তাহলে 7 জন থার্ড নাম্বার বেঞ্চে বসবে। তার মানে কে কক্ষে আছে 2, এল কক্ষে আছে 8টি এবং এম কক্ষে আছে 3টি। তাহলে আমরা যদি কে এল এম করি, কে কক্ষে 2টি আছে, এল কক্ষে কটি আছে 8টি, এখানে 4টা অলরেডি করা আছে, তাহলে আমি আরো 4টা করব। তারপরে আর কটি থাকবে এম কক্ষে থাকবে কটি 7টি, 2, 3, 4, 5, 6, 7। তার মানে ওকে থাকছে হলো এম কক্ষে থাকছে হলো 7টি, আর এন কক্ষে একটিও থাকছে না। তার মানে এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে, ঠিক আছে। যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলো, আমি আবার ভালো করে বুঝিয়ে দিব। আর ক্লাসে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে, অবশ্যই করতে হবে। তোমাকে যদি একটা মৌল দেয়, ধরো একটু দেখিয়ে দিই, এখানে দিল 32, এখানে দিল 60,
ঠিক আছে, যদি দেয় তাহলে এখানে এর ইলেকট্রন বিন্যাস করো, এর ইলেকট্রন বিন্যাস করো। কেমন করে করবে ইলেকট্রন বিন্যাস? 32 40 আছে আমাদের কাছে ইলেকট্রন, 32টি মানে 32টি আমাদের কাছে ইলেকট্রন আছে। তাহলে ফার্স্ট কি হবে? দুটি, তারপরে কি আছে? 8টি। ফার্স্ট কক্ষে কটি থাকে? দুটি। আমরা কি করেছিলাম? কে সমান সমান 1, L 2, M 3, N 4, মানে এগুলো সব হলো n এর মান, তাই না? n এর মান আমাদের সূত্র কি? 2n স্কয়ার। 2n স্কয়ার হলো আমাদের সূত্র। তাহলে আমরা কি করব? ফার্স্ট কে কক্ষের জন্য কটি থাকতে পারে? 2 ইনটু n স্কয়ার মানে 1 স্কয়ার সমান সমান 2 ইনটু 1 সমান সমান 2টি। তারপর l কক্ষে কটি? 2 ইনটু 2 এর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 4 ইকুয়াল টু 8টি। তারপরে 2 ইনটু 3 এর স্কয়ার সমান সমান 2 ইনটু 9 সমান সমান 18টি। তারপরে কি আছে? 2 ইনটু 4 এর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 16 সমান সমান 32টি। তাহলে আমাদের ব্রেঞ্চ, মনে করো ব্রেঞ্চ আছে যে এখানে দুজনের সিট আছে, এখানে 8 জনের, এখানে 18 জনের, এখানে 32 জনের, কিন্তু কমপ্লিট করতে হবে, মাঝখানে কোনো সিট ফাঁকা দেওয়া যাবে না। তো এখন যদি আমরা করি, তো কটি আছে আমাদের কাছে? 32টি সিট বলছে এখানে। তো ফার্স্টে দুটি সিট বুকিং হয়ে গেল, তারপর 8টি হয়ে গেল, তাহলে কটি হলো আমাদের কাছে? মোট 10টি হয়ে গেল। 10 পরে 18 দিব, তাহলে কত হচ্ছে আমাদের? 28টি। তারপরে আর কতটি বাকি আছে? 28টি সিট বুক হওয়ার পরে এখানে 32, তাহলে আর 4টি আছে। তারপর এখানে আর বসবে হলো 4টি, তাই না? তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। যার কে কক্ষে কয়টি? 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 18টি, এন কক্ষে 4টি, তাই তো? কে, এল, এম, এন আমাদের সবগুলি কক্ষ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? কি তারপর পরটা বোঝাবো নাকি? বোরিং লাগছে? আচ্ছা যাই হোক, পরটা বোঝাই। বোরিং লাগলেও বুঝতে হবে, কিছু কারণ নেই, তাই না? তারপর আমাদের কি হয়ে গেল? কক্ষপথ হয়ে গেল না? আর মাত্র 1 2 3 4 5টা আছে, এখনই হয়ে যাবে। মেন জিনিস বোঝানো শেষ। তারপরে কি বলছে? আইসোটোপ। দেখো এখানে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন মনে রাখার জন্য তোমাদের এখানে ট্রিক্স দিয়ে দিচ্ছি। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসো, হ্যাঁ, মানে সমান, টোপ মানে প্রোটন, টোপ মানে প্রোটন, বার মানে ভর সংখ্যা, তারপরে টোন মানে নিউট্রন। হলো আইসোটোন। দেখো এখানে আইসো মানে কি? সমান, তার মানে আমি লিখব সমান। তারপরে কি আছে? টোপ মানে কি? প্রোটন। টোপ মানে কি আছে? প্রোটন। তারপরে কি আছে? আইসো মানে সমান। তারপরে কি আছে? ভর সংখ্যা। তারপরে কি আছে? আইসো সমান কি আছে? নিউট্রন। তার মানে আইসোটোপ মানে কি হচ্ছে? সমান সংখ্যক যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে।
তারপর যে সকল মৌলের ভর সংখ্যা সমান তাদেরকে আইসোবার বলে, এবং যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলে। মনে থাকবে, একদম সহজ একটা নিয়ম। আইসোবার, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, তিনটে জিনিস মনে রাখার। এটা খুব সহজে মনে রাখার একটা পদ্ধতি। মানে আইসো মানে সমান এবং টোপ মানে প্রোটন, বার মানে ভর সংখ্যা এবং টোন মানে নিউটন। তো এইভাবে যদি মনে রাখতে পারো খুব সহজেই মনে থাকবে এবং কোনো গন্ডগোল হবে না। তো এবার এদের উদাহরণগুলোর দিকে যদি আমরা যাই, উদাহরণগুলো দেখো, তোমরা পড়ে নেবে। এখানে কি কি আছে? বেরিলিয়াম, ফ্লোরিন, তারপরে আইসোবারে যদি যাই আমরা আর্গন, ক্যালসিয়াম। আইসোটোনে যদি যাই, আইসোটোনের মধ্যে কি কি আছে? সিলিকন এবং ফসফরাস। হাইড্রোজেন এবং হিলিয়াম পরস্পরের আইসোটোন, তাই না? হাইড্রোজেন আর হিলিয়াম যদি দেখি, হাইড্রোজেন কত? 1 3 আর হিলিয়াম হচ্ছে 2 4। হাইড্রোজেন, এটা যদি দেখি, হাইড্রোজেনের হিলিয়ামের জন্য কি এরা পরস্পরের কি আছে? আইসোটোন। কেন এরা পরস্পরের আইসোটোন? কারণ দেখো এখানে 3 - 1 = 2। এর আগে শিখেছি নিউটন সংখ্যা বের করা, আর এখানে 4 - 2 = 2। তাদের কি হচ্ছে? নিউটন সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোটোন। তারপরে কি বাকি আছে আমাদের? ভর ত্রুটি। ভর ত্রুটিটা কি জিনিস? পরমাণুর মধ্যে যে ইলেকট্রন পরমাণুর মধ্যে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রনের যে মোট ভর আছে, তার যে প্রকৃত পারমাণবিক ভর আছে, সেই ভরের থেকে সামান্য একটু কম হয়, সেইটাকেই ভর ত্রুটি বলা হয়। তারপরে কি আছে? নিউক্লিয় বল। এবার নিউক্লিয় বলটা কি জিনিস? আচ্ছা, পরমাণুর মধ্যে এটা মুছে নিই। লাস্ট আজকের কোশ্চেন, নিউক্লিয় বল। যেগুলো টপিকগুলো বোঝাচ্ছি সবগুলো টপিক কিন্তু ভালোভাবে পড়তে হবে আজকের। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এটা সবাই পড়বে। তো আজকে আমরা কি এখন লাস্ট বোঝাবো কি? নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা কি জিনিস? নিউক্লিয় বলটা হলো, আচ্ছা দেখো, পরমাণুতে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কিন্তু মাঝখানে যে আছে পরমাণু কেন্দ্রে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এরা পরস্পরকে দৃঢ়বদ্ধভাবে আবদ্ধ রাখে। কি করে আবদ্ধ রাখে? তাদের মধ্যে নির্দিষ্ট একটা কোনো বল আছে, যে বলটা তাদের পরস্পরকে একসঙ্গে থাকতে বাধ্য করে, সেটাই হলো নিউক্লিয় বল। এবার সেই নিউক্লিয় বলটা পায় কোথা থেকে? এই নিউক্লিয় বলটা অ্যাকচুয়ালি এটা হলো E = mc² সূত্র থেকে আসে। মানে সেটা হলো আইনস্টাইনের সূত্র, ভর এনার্জি শক্তি mc², মানে ভর ইন্টু আলোর গতিবেগ। তাই সেই সূত্র থেকে আসে। তো ওটা বিস্তারিত এখন না, এটা বিস্তারিত ক্লাস 10-এ তোমাদেরকে আলোচনা করব। কিন্তু এখন জাস্ট তোমাদের যেটা করতে হবে, যে বল দ্বারা প্রোটন এবং নিউট্রন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় নিউক্লিয় বল। তো তোমাদের আজকে এতটুকুই থাক। এরপরে তোমাদের যে কোশ্চেনগুলো আছে, শেষের পাতার যে কোশ্চেনগুলো আছে, সেগুলি তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলি সবগুলো কমপ্লিট করতে হবে। পরে ক্লাসের মধ্যে, কালকে যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে তোমাদের ডিসকাশন করব। এই যে কোশ্চেনগুলো আছে সেগুলো কমপ্লিট করবে। প্রবলেম হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।